তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমার যদিও বা খুব একটা বেশি ইচ্ছে ছিল না যে WBPSC প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলোকে এখনই সলভ করে নেওয়া, কেন কি কনসেপ্ট তৈরি করা ছাড়া বা পড়াটা ছাড়া বা বেস প্রিপারেশন ছাড়া কোয়েশ্চেন সলভ করা খুব একটা ঠিক নয় ভালো প্রিপারেশনের জন্য। যাই হোক, বাট তোমাদের বারবার অনুরোধ করার জন্য আমি ভেবেছি এবার থেকে আজকের থেকে নিয়ে শুরু করে কিছু কিছু করে কোয়েশ্চেন প্রায় উইকেন্ড একটা বা দুটো ক্লাস করে করে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলোকে সলভ করব। ঠিক আছে, তো আজকে তার প্রথম ক্লাস। আজকে আমরা যে সালটা ধরবো সেটা হচ্ছে 2014। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামের 2014 কোয়েশ্চেন গুলো আমরা সলভ করবো। ঠিক আছে, তাই চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাই। এবং এই কোয়েশ্চেন সলভ করাটার আমি এপিসোডটা চুজ করলাম এই জন্যই যে কিভাবে অ্যাকচুয়ালি এমসিকিউ প্রশ্ন পড়তে হয়, মানে একটা প্রশ্নের সাথে সাথে কি কি জিনিস দেখতে হয়, কোন কোন জিনিসের মাথায় খেয়াল রাখতে হয়, একটা পড়ার সাথে সাথে কিভাবে রিভিশনও হয়ে যায়, সেই সবটা জিনিস আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে দেখবো। ঠিক আছে, তাই খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। দেখা যাক কতগুলো আজকে সলভ করতে পারি আমাদের সীমিত সময়ের মধ্যে, বাকিগুলো আবার পরে হবে। তো প্রথম চলো কথা না বলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি কি লেখা আছে, যে ফ্লো থ্রু এ সাইফন পাইপ stops if the summit is dash from the inlet. ক্লিয়ার? মানে বলা হচ্ছে ফ্লো থ্রু এ সাইফন পাইপ, একটা সাইফন পাইপ দিয়ে যে ফ্লো হয় সেটা কোথায় গিয়ে থেমে যায়। ইফ দ্য সামিট, মানে সামিট মানে হচ্ছে যে এই যে উঁচু যে পোর্শনটা হয় সেই সামিটের কত দূর গিয়ে থেমে যায় ইনলেট থেকে, সেটা আমাদেরকে বার করতে হবে। আমাদের অপশনগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রশ্নটাকে বুঝি। ঠিক আছে, এইখানে আমরা কোয়েশ্চেন সলভ করছি, কিভাবে কোয়েশ্চেনটাকে ধরবো বা প্রিপারেশনের জন্য কোয়েশ্চেন সলভ কি করে করবো সেই অ্যাঙ্গেল দিয়ে আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করছি। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি সাইফন দিয়ে মানে সাইফন ফ্লো বলতে ব্যাপারটা কি। সাইফন ফ্লো ব্যাপারটা যদি আমরা বুঝে যাই তাহলে এই কোয়েশ্চেনটা আমরা আরামসে সলভ করে নিতে পারবো। তো সাইফন ফ্লো ব্যাপার হচ্ছে, ধরো এরকম একটা জার আছে, সেই জার থেকে ধরো এই জারে আমরা জল নেব। ঠিক আছে, এই জায়গায় আমরা জল নেবো, তাহলে আমরা কি করি, এরকম একটা সাইফন, একটা কি ইনভার্টেড ইউ মতন পাইপ, ইনভার্টেড মানে উল্টোনো, ইউ এর উল্টোনো পাইপ আমরা এখানে ভরে দিই। এখান থেকে টেনে এখানে একটা ভ্যাকুয়াম প্রেসার ক্রিয়েট করে ছেড়ে দিই, যাতে এই জলটা এরকম করে এখান থেকে আস্তে আস্তে এখানে চলে আসে। তো এখানে বলছে যে ইনলেট থেকে, ইনলেট মানে কি যেখান থেকে যায় সেটাকে ইনলেট বলে আমরা জানি, আর যেখানে গিয়ে পড়ে সেটাকে আউটলেট বলে। ক্লিয়ার? আউটলেট বলে। তো বলছে যে ইনলেট থেকে সাইফনিক একটা ক্রিয়া হচ্ছে, সেখানে ইনলেট থেকে কতটা হাইট অব্দি, যে সামিটে মানে এই সামিট মানে এই পয়েন্টে কতটা হাইট অব্দি উঠবে। ওকে, এই কতটা হাইট অব্দি এই এইচটাকে আমাদেরকে বার করতে বলেছে। এই এইচটা নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করেছে, এইচটা কত হতে পারে তার রিগার্ডিং আমাদেরকে এখানে প্রশ্ন করেছে। ঠিক আছে, তাহলে এবার এখানে একটা জিনিস মানে মাথায় রাখো বা একটা জিনিস মনে রাখো যে এখানে জলটা এভাবে ওঠে কেন। প্রথম কথা, আমরা এখান দিয়ে টানি, ফলে এখানে একটা সাকশন তৈরি হয়, মানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, ভ্যাকুয়ামের জন্য জলটা এখান থেকে উঠতে চেষ্টা করে। এবার মাথায় একটা জিনিস ভাবো যে এই জলটা কতটা অব্দি উঠতে পারে। আমরা যদি এইটাকে ধরে এতটা হাইট রেখেছি, সাইফন পাইপটা যদি আরো উঁচু করে দিই, তাহলে কতটা উঁচু অব্দি জলটা উঠতে পারে, এটা কখনো ভেবে দেখেছো? হ্যাঁ, তো কতটা উঁচু অব্দি উঠতে পারে। অ্যাকচুয়ালি এই জলটা এখানে উঠে, সেটা উঠে হচ্ছে এই যে এখানে যে বাতাসের চাপ আছে, এই জলটার উপর একটা বাতাসের প্রেসার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এখানেও কাজ করছে। সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্যই জলটা হাইটটা হচ্ছে। এখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার না হতো তাহলে হয়তো জল উঠতো না। ক্লিয়ার? সো অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ দ্য রিজন যে এই সামিট অব্দি বা এই উঁচু অব্দি জল উঠবে। তাহলে এই যে এইচ মানে এই হাইটটা, কিন্তু তার একটা লিমিটেশন আছে। ওকে, তাহলে সেই লিমিটেশনকে যদি আমরা অঙ্কের ফর্মে লিখি কি না, এই যে হাইট অব্দি যে এটা উঠলো, তো যেহেতু এখানে অঙ্কটার মধ্যে এখানে কোনো স্পেশাল লিকুইড আছে কিনা বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিতে পারি এটা জলের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে জলের এই অব্দি ওঠার জন্য জলের এখানে প্রেসার কত হবে, এইচ রো জি। আমরা ফ্লুইড মেকানিক্স অলরেডি পড়েছি, তো তাহলে রো জি কে আমরা কি বলতে পারি, গামা ডাব্লিউ, এইচ ইন্টু গামা ডাব্লিউ আমরা জানি। ঠিক আছে, ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাহলে এইটা এইচ রো জি, এই এইচ রো জি পরিমাণে এখানে প্রেসার আসবে। সেই প্রেসারটা কার সাথে সমান হবে, অবশ্যই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে। এবার অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু আমরা জানি, আমরা পড়েছি কত অ্যাটমসফিয়ারিক প্রেসার, ফ্লুইড মেকানিক্সের ক্লাসে কিন্তু আমরা পড়েছি। বুঝতে পারছো যে আমি জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিসকে কেন বলে দিই, প্রত্যেকটা জিনিস দেখো সেই জায়গাগুলি কিন্তু কনসার্ন আসছে আমাদের পরীক্ষার অঙ্ক সলভ করতে গিয়ে।
তাহলে আমার ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো? ওকে, তো সেটা কত বলেছিলাম আমরা? 101.3 কিলোনিউটন পার মিটার স্কয়ার প্রেসার। তাহলে প্রেসারের ইউনিট কি হবে? কিলোনিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার। সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য জলটা এতটা হাইট হয়ে রাইজ হয়ে রয়েছে। তাহলে এইচ রয়েছে ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। ব্যাপারটা বুঝে গেছো? তাহলে আমাদেরকে বলতে বলেছে যে কতটা পর্যন্ত এই হাইটটা হতে পারে। তাহলে এইচ ইকুয়াল টু আছে গামা ডাব্লিউ কত? আমরা গামা ডাব্লিউ সয়েলের ক্লাসে করেছি 10 কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে এইচ উইল বি ইকুয়াল টু 101.3 ডিভাইডেড বাই 10, সো ইট উইল বি কি 10.13। তাহলে 10.13 মিটার, যেহেতু মিটার আসছে ফলে আমরা ইয়েতে করেছি এই ইউনিটে, সো 10.13 মিটার অবধি এই জলটা উঠতে পারে। নাও হোয়াট ইজ দ্য অপশন? আমাদেরকে অপশন কি দিয়েছে? অপশন বলেছে, আরেকবার পড়ে নি অঙ্কটা, দেখো, ফ্লো থ্রু সাইফন পাইপ স্টপ, থেমে যাবে যদি সামিটের উচ্চতা ইনলেট থেকে কত হয়? বলছে গ্রেটার দ্যান 5 মিটার, 5 মিটারের বেশি। পরে বলছে লেস দ্যান 5 মিটার, না। গ্রেটার দ্যান 7.5, হ্যাঁ এটা কিছুটা হতে পারে যে 7.5 এর উপরে কিন্তু যাচ্ছে। আর লেস দ্যান 10 মিটার, হ্যাঁ। এবার বলছে কতটা পর্যন্ত উঠতে পারে? অবশ্যই 10 মিটার অব্দি ম্যাক্সিমাম উঠতে পারে, 10 মিটারের বেশি তো উঠতে পারে না। বুঝতে পেরেছো প্রশ্নটা? এখানেই বলেছে। সো তার মানে আমাদের কি হবে, এখানে 10 মিটার 10.1 থেকে আমরা 10 ধরে নিতে পারি। তাহলে 10 মিটার অব্দি আমাদের ম্যাক্সিমাম উঠতে পারে। তাহলে আনসার অপশন উইল বি লেস দ্যান 10 মিটার। এখানে দেখো গ্রেটার দ্যান 7.5 মিটার একটা অপশন ছিল, তাহলে সেই হিসেবে ধরতে গেলে তো গ্রেটার দ্যান 5 মিটারও হতে পারে। 5 মিটারের উপরে তো উঠছেই, আবার 7 মিটার 7.5 মিটারের উপরে উঠছে। কিন্তু এখন প্রশ্নটা বলছে কত দূর অব্দি উঠতে পারে। তাহলে আমরা পাচ্ছি যে লিমিটটাই পেয়ে যাচ্ছি 10.13, তাহলে 10 মিটার অব্দি উঠতেই পারে কিন্তু। সো আনসার উইল বি লেস দ্যান 10 মিটার। তাহলে অপশন হবে ডি, ডি উইল বি দ্য আনসার। ক্লিয়ার? এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কিভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করছি বুঝতে পারছো? যদি এই অ্যাঙ্গেল দিয়ে কোয়েশ্চেনগুলোকে সলভ করি তাহলে কি হবে, আমাদের কনসেপ্ট তো তার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। একদম অঙ্কগুলোকে এটাকে বলা হচ্ছে বুঝে জানা। কোয়েশ্চেন সলভ এটাকে বলে বুঝে করা। তুই শুধু মুখস্থ করি তাহলে কিন্তু হতো না। আচ্ছা, নেক্সট বলছে যে মেকানিক্যাল স্টেবিলাইজেশন অফ এ সয়েল ইজ ডান উইথ দ্য হেল্প অফ। আমি এই কারণেই বলছিলাম যে আমি পড়িয়ে নিই, তারপরে এগুলো করলে তাহলে তোমরা নিজেরাই করতে পারতে। হ্যাঁ, তো স্টেবিলাইজেশন কি করে করা হয়? সয়েল স্টেবিলাইজেশন কি হয়? সয়েল স্টেবিলাইজেশন জিনিসটা কি? সয়েল স্টেবিলাইজেশন জিনিসটা হচ্ছে যে সয়েল আছে, তো এবার হয় কি, আমরা ধরো একটা জায়গায় মাটি পেয়েছি, আমার একটা জায়গা আছে, আমার একটা ধরো পার্সোনাল জায়গা আছে, সেই জায়গার উপরে আমি বিল্ডিং বানাবো। এবার সেই বিল্ডিং বানাতে গেলে মাটিটার হতে পারে যে বিয়ারিং ক্যাপাসিটি খুব কম, ঠিক আছে, বা স্ট্রেংথ খুব কম। তাহলে মাটিটাকে আমাকে কিছু মিশিয়ে সেটাকে ঠিক করতে হবে। যে ঠিক করতে পারি তারপর লোড আমি চাপাতে পারবো, কিন্তু এমনি মাটিতে একটা লোড চাপাতে পারছি না, তার বিয়ারিং ক্যাপাসিটি খুব কম। তাহলে সেই সয়েলকে আমরা ঠিক করতে পারি, বাংলা কথায় ঠিক করে নিতে পারি। ঠিক করে নিতে পারি কি, মানে লোড চাপানোর ক্ষমতা যুক্ত বানিয়ে নিতে পারি। তাহলে এটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি। কি কি প্রসেসে করতে পারি? দুটো প্রসেসে আমাদের স্টেবিলাইজেশন হয়। সয়েল স্টেবিলাইজেশন দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস আর একটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেস অ্যান্ড মেকানিক্যাল প্রসেস। আচ্ছা, কেমিক্যাল প্রসেস মানে কি? কেমিক্যাল প্রসেস মানে হচ্ছে কিছু কিছু আমি ইনগ্রেডিয়েন্টস বাইরে থেকে মেশাবো। নাম শুনে বুঝতে হচ্ছে কেমিক্যাল মানে কিছু কেমিক্যাল মেশাবো। আইদার দ্যাট মে বি এনিথিং, সিমেন্ট মিশিয়ে করতে পারি, বিটুমেন মিশিয়েও করতে পারি, যা ইচ্ছা, মানে বাইরে থেকে আমি কিছু মেশাবো, মিশিয়ে আমি সয়েলকে স্টেবল করবো, এক নম্বর। আর সেকেন্ড থিং হচ্ছে মেকানিক্যাল। হোয়াট ইজ মেকানিক্যাল? মেকানিক্যাল মানে হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে কিছু মেশাবো না, সয়েলকেই আমরা এমন ভাবে ডিজাইন করব, সয়েলের কণাগুলোকে আমরা এমন ভাবে এদিক ওদিক করবো যাতে কিনা সেটা এমনি এমনি স্টেবিলাইজড হয়। সেটার কি একটা প্রসিডিওর? অবশ্যই সেটা আমরা অ্যাচিভ করি যদি সয়েলকে আমরা ওয়েল গ্রেডেড সয়েল বানাতে পারি। আমরা পড়েছি ওয়েল গ্রেডেড সয়েল মানে কি, সমস্ত কণাগুলো ইকুয়াল অ্যামাউন্টে থাকে। ইকুয়াল অ্যামাউন্টে থাকা মানে কি, ইকুয়াল রেশিওতে থাকা মানে কি, ধরো একটা এই বড় বড় সয়েল আছে, এই বড় বড় সয়েলের জন্য একটা ফাঁক তৈরি হবে, সেই ফাঁকগুলো কি বলবে তার চেয়ে একটু ছোট ছোট সয়েল, আর তার ছোট ছোট সয়েল তার মাঝে একটু ফাঁক হবে, সেটাকে ভরবে কি তার চেয়ে ছোট ছোট সয়েল, সেইগুলোর মধ্যে আবার একটা ফাঁক হবে, সেটাকে ভরবে কি তার চেয়ে ছোট ছোট সয়েল। সো দিস ইজ কল্ড ওয়েল গ্রেডেড সয়েল, যেখানে সব আকারের সয়েল কণা থাকে এবং
যার ফাঁকগুলো এক্স্যাক্টলি ভরপুর হয়ে যায়। এবার যদি সয়েলের সব কোণার ফাঁকগুলো যদি ভরপুর হয়ে যায় তাহলে এটা একটা সয়েল সলিডের মতন কাজ করবে। আর সয়েল সলিড কি স্ট্রেংথ মারাত্মক পাবো, ম্যাক্সিমাম পাবো। সো সয়েল স্টেবিলাইজেশন যদি মেকানিক্যাল ফর্মে করতে হয় তাহলে কি করতে হয়, গ্রেডিং করতে হয়। কি করতে হয়, গ্রেডিং করতে হয়। বোঝা গেল? এবার চলো আমাদের এখানে কোয়েশ্চেনটা কি করেছে, তাহলে এবার আমরা আনসারটা নিজেরা করে দিতে পারবো। বলেছে যে মেকানিক্যাল স্টেবিলাইজেশন, তার মানে কেমিক্যাল স্টেবিলাইজেশন নয়, মেকানিক্যাল স্টেবিলাইজেশন অফ সয়েল ইজ ডান উইথ দ্য হেল্প অফ সিমেন্ট। সিমেন্ট দিয়ে কি হয় না, সিমেন্ট দিয়ে কেমিক্যাল হয়ে যাবে, লাইম দিয়ে সেটাও কেমিক্যাল হয়ে যাবে, বিটুমিন দিয়ে সেটাও কেমিক্যাল হয়ে যাবে। প্রপার গ্রেডিং, আনসার বুঝে গেলে কি হবে, আনসার উইল বি ডি, অর্থাৎ প্রপার গ্রেডিং। ক্লিয়ার? নাও কাম টু দা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে তোমরা দেখতে পাচ্ছ, if the RL of a beam, RL মানে reduced level of BM, sorry beam বলছি, BM মানে benchmark is 100 meter, the back side is 1.25 meter and the foreside is 1.870 meter, the RL of the forward section is, okay? আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেনগুলো যখনই পড়বে না তখনই প্রথমে আগে মাথার মধ্যে ছক করে নেবে, পরীক্ষা হলেও তাই করবে, যাতে তারপর আমি শুধু ডেটা বসাবো আনসার দেবো। কনসেপ্ট আমি প্রথমে ছক করে নেবো, তারপর আমরা জাস্ট ডেটা বসাবো আনসার পেয়ে যাবো। ক্লিয়ার? তো কি বলছে, আরএল নিয়ে, ফোর বিয়ারিং নিয়ে, এই নিয়ে গল্প হচ্ছে এখানে। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদেরকে বেঞ্চমার্ক আমরা জানি তো, এই যদি একটা বেঞ্চমার্ক হয়, বেঞ্চমার্কের এরকম আমরা একটা স্টাফ বসাই, আর এখানে আমরা ইনস্ট্রুমেন্ট বসাই। ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দেখি এখানে এর রিডিং পাই, বেঞ্চমার্কের আমরা আরএল জানি, এখানে বলে দিয়েছে 100। ক্লিয়ার? বেঞ্চমার্কের আরএল জানি, আমরা ইনস্ট্রুমেন্টে দেখি, এখানে স্টাফ একটা রিডিং পাই, এটা দেখে একটা রিডিং পাবো তো, এখানে গায়ে গায়ে লেখা থাকে কত মিটার হচ্ছে, তার একটা রিডিং পাবো। যে রিডিং পেয়ে আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাই, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেয়ে যাই, 100 সাথে রিডিং যোগ করলে কি হবে, অ্যাকচুয়ালি এই পয়েন্টের কত আরএল সেটা বেরিয়ে যায়, সে এই পয়েন্টের আরএলটাকেই বলি আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। সিম্পল ব্যাপার ভাই, এখানকার আমার হাইট জানি, এখানকার হাইট হচ্ছে 100, তারপরে আরো একটু একটা স্টাফ বসালাম, মানে একটা স্কেল বসালাম, স্কেল বসিয়ে এইটা মেপে নিলাম, তাহলে এটার সাথে যোগ করলে এই লেয়ারের আমরা হাইট পেয়ে গেলাম। এবার বলেছে কি, এটাকে আমরা বলি ব্যাক সাইড রিডিং। ব্যাক সাইড রিডিং, ব্যাক সাইড মানে কি, প্রথম আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট বার করার জন্য পেছন দিকে বেঞ্চমার্ক থেকে যে রিডিংটা নিই সেটাকে আমরা বলি ব্যাক সাইড রিডিং। ঠিক আছে, পেছন দিকে। ঠিক আছে, কারণ আমরা সার্ভে করবো সামনের দিকে, লেভেল বার করবো সামনের দিকে। ঠিক আছে, তো প্রথমে আমরা নোন পয়েন্ট থেকে যে প্রথম যে রিডিংটা নিই সেটাকে বলি আমরা ব্যাক সাইড রিডিং। ক্লিয়ার? তাহলে এবার আমরা ফরওয়ার্ড করবো। ঠিক আছে, এবার ফরওয়ার্ড যখনই করবো, সেই ফরওয়ার্ড কি হবে, ধরো একটা আমি এরকম একটা বসালাম, এই একটা জায়গার আমি আর কি আরএল বার করবো, তো সেখানে আমি এইটাতে রিডিং নেবো, তো তার রিডিং কত পাবো, অবশ্যই এতটা পাবো রিডিং, এই স্টাফ হাইট এতটা পাবো, এতটা পাবো স্টাফ হাইট। ওকে, তাহলে এই স্টাফ হাইট, তাহলে এই হাইট থেকে যদি আমি স্টাফ হাইটটা বাদ দিই তাহলে এই পয়েন্টে পৌঁছে যাবো, এই পয়েন্টের হাইট পেয়ে যাবো। সিম্পল। সো এখানে কি বলছে, এখানে যেটা বলছে যে একটা আরএল অফ এ বিএম ইজ 100 মিটার, এই বিএম, এটা বিএম, তার আরএল হচ্ছে 100 মিটার। ক্লিয়ার? এবার বলছে কি, দ্য ব্যাক সাইড রিডিং ইজ 1.215, তাহলে ব্যাক সাইড মানে এই পয়েন্টের হচ্ছে 1.215 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাক সাইডের রিডিং বলে দিয়েছে 1.215 মিটার। এবার কি বলেছে, ফোর সাইড ইজ 1.870। ফোর সাইড মানে কি, ফোর কথা মনে হচ্ছে সামনের দিকে, তাহলে সামনের দিকে যে আমি স্টাফ রিডিং পাচ্ছি সেটা কি বলছে 1.870, অর্থাৎ এটা হচ্ছে 1.870 মিটার। দিয়ে কি বার করতে বলেছে, আরএল অফ দা ফরওয়ার্ড স্টেশন। তাহলে এই যে ফরওয়ার্ড যে স্টেশন, সামনের দিকে যে স্টেশন, এটা ফরওয়ার্ড স্টেশন, সেই ফরওয়ার্ড স্টেশনের আরএল বার করতে বলেছে কত। তাহলে এটা তোমরা ইজিলি পেয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমরা এইটা বার করে নিই, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত, 100 প্লাস 1.215, সো ইট উইল বি 101.215 মিটার। আচ্ছা, তাহলে এই ফোর স্টেশনের ইয়ে কত হবে, এই 101.215 থেকে এই স্টাফ রিডিং বাদ দিয়ে দেবো, তাহলে এই ফোর স্টেশনের আরএল কত হবে, আরএল হবে হচ্ছে 101.215 মাইনাস 1.870, তাহলে কত হবে, এখানে আমি করে দিচ্ছি 1.870 আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হচ্ছে 5 বাকি থাকলো, 7 আছে কত, 11 হয়। আমি এভাবেই করি, 7 আর 4 11, হাত থাকলো 1, 8 9 আছে কত হলে 12 হয়,
3 হলে কত থাকলো 1, 2 আছে কত 11 হয়, 9 হলে 9, মানে 99.345 হবে এই ফরওয়ার্ড স্টেশনের রিডিং। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে এই পয়েন্ট থেকে স্টাফ রিডিং 1.215 পাচ্ছি 100 থেকে, আর যেহেতু এখানে স্টাফ রিডিং বেশি পাচ্ছি মানে কি মালটা নিচেই আছে, ঠিক আছে। তুমি পেলো সত্যি সত্যি 99.345, তাহলে বুঝতে পারছো। সো এখানে দেখো কোনটা আছে, কোনটা হবে আনসার, 99.345 আছে, অপশন এ উইল বি দ্য আনসার। এই কোয়েশ্চেনটাকে তুমি মানে না করেও করতে পারো, তোমার যদি একটু বুদ্ধি থাকে এটাকে তোমাকে এই এত কিছু করবারও দরকার পড়বে না। কিভাবে দরকার পড়বে না, ট্রিক দেখো কি বলেছে, 100 মিটার আরএল, এবার হচ্ছে ব্যাক সাইড রিডিং 1.215, তাহলে ব্যাক সাইড রিডিং কম আছে, ঠিক আছে, আর ফোর সাইড রিডিং 1.870 মানে বেশি, তাহলে মালটা অবশ্যই নিচে আছে, তাহলে যাই হোক 100 হচ্ছে কম হবে, তাহলে 100 হচ্ছে কম একটাই আছে 99.345। বুঝতে পারছো? তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে অঙ্ক করতেও হবে না, এসব কিছু করবারই দরকার পড়বে না, তুমি স্টার্ট করে দেখে বলে দেবে। বুঝতে পারছো যে কনসেপ্ট দিয়ে কোয়েশ্চেন করার গুরুত্ব কতটা, বোঝা যাচ্ছে? ওকে, নাও চলো গোয়িং ফরওয়ার্ড টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। একটু সময় নিয়ে করাচ্ছি, আশা করি তোমরা শিখতে পারবে, ঠিক আছে। কেন কি ফার্স্ট যদি আনসার চাও, কি হবে আনসার, প্রচুর ইউটিউব রয়েছে, ইউটিউবে প্রচুর এইসব অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। বাট আমি কিন্তু বারবার করে বলছি কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু এগোতে পারবে না, ওকে। কেন কি যারা ফার্স্ট করে দিচ্ছে তাদের কিন্তু নিজেদের কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু তুমি ওখান থেকে শিখে নিলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। বাট আমি চাই তুমি পারো, তুমি যাতে করতে পারো, ওকে। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, বলছে দ্য ডিফ্লেকশন at the midpoint of a simply supported beam of length L under the concentrated load W at center, ঠিক আছে। তো যে ডিফ্লেকশন at the midpoint of the simply supported beam, এটা আমরা স্ট্রাকচারে চলে গেছি। একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে, তার মাঝখানে W একটা ওয়েট আছে and the length is L। তাহলে কি বলেছে, বলেছে যে ডিফ্লেকশন at the midpoint, মানে এখানে একটু যখন ডিফ্লেক্ট করবে তো বিমটা, এখানে একটা ডিফ্লেকশন হবে, সেটাকে আমরা কি বলি ডেল দিয়ে দেখাই, ডেল এল। এই ডিফ্লেকশনটা কত হবে, এই ডিফ্লেকশনটা কত হবে? এক্ষেত্রে বলে রাখি এই ধরনের কিছু কিছু জিনিস আছে, এগুলো কিন্তু আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, মনে রেখে দেবে, ঠিক আছে। কারণ পরীক্ষা হলে এইটার তুমি যে মেথড দিয়ে করো না কেন, মোমেন্ট এরিয়া মেথড দিয়ে করো, হ্যাঁ, তুমি যে কোনো মেথড দিয়ে যদি করতে যাও কেন তোমাদের টাইম লাগবে, বাট এতটা টাইম 100টা কোয়েশ্চেন করতে তুমি কিন্তু টাইম পাবে না। সো এটা আমরা জানি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, এরকম অনেকগুলো কেস আছে। যেমন ধরো একটা ক্যান্টিলিভার বিম আছে, আমি এখানে একটা লোড দিয়েছি, তাহলে এখানে ডিফ্লেকশন কত হবে, এইটার একটা ডিরাইভেশন আছে, ওকে। যদি আমি ইউডিএল দিই তাহলে তার ডিফ্লেকশন কত হবে, তার স্লোপ কত হবে, এইগুলো নিয়ে সিম্পলি সাপোর্টেড বিম, দুটো ফিক্সড এন্ড বিম, ক্যান্টিলিভার বিম, এই 3-4টে বিমের স্পেশাল স্পেশাল ব্যাপারগুলো আছে, যেগুলো আমাদের স্ট্রাকচারাল বইয়ে বা আমরা যারা একটু পড়াশোনা করি এগুলো আমাদের কাছে সব ডেটা আছে, এটা একটু মুখস্থ রাখতে পারি। এটার ক্ষেত্রে কি হয়, যেমন আমরা যখন পড়েছিলাম সেই সময় আমার এখনো মনে আছে, ঠিক আছে, WL3/48DI, এটা আমার এখনো মনে আছে, ঠিক আছে। দেখো আনসারটা অপশনটা আছে নাকি, WL3/48DI, এখানে L হিসেবে চলে এসেছে, যদি ইট ইজ নট L, ইট ইজ I, ঠিক আছে, I on moment of inertia of the section, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি যে WL3/48DI সেটা হচ্ছে অপশন হচ্ছে B, সো আওয়ার অপশন উইল বি B, ঠিক আছে। বুঝে গেছো? তাহলে এই রিলেটেড কিভাবে পড়াশোনা করতে বুঝে গেছো। তাহলে এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে, ক্যান্টিলিভার বিমের এন্ডে যদি ইউনিট লোড থাকে, একটা লোড থাকে কনসেন্ট্রেটেড লোড, তাহলে তার ডিফ্লেকশন স্লোপ কত হবে, যদি ইউডিএল থাকে তার ডিফ্লেকশন স্লোপ কত হবে, যদি এটার ক্ষেত্রে এটা না থাকে ইউডিএল থেকে তাহলে তার ডিফ্লেকশন স্লোপ কত হবে, এগুলো সব কিন্তু মেমোরাইজ করে রেখো, ঠিক আছে। কারণ কি এটা পরীক্ষার হলে গিয়ে বার করা মুশকিল, ঠিক আছে। যদি বা ক্যান্টিলিভারটা করা যায়, বাট তবুও মুশকিল, আমি বলবো মেমোরাইজ করে রাখুন, আমরা মেমোরাইজ করে রেখেছিলাম, ওটা কঠিন ব্যাপার কিছু না। নাও কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে আসছি। পরবর্তী কোয়েশ্চেন কি বলছেন, বলছে এ নরমালি কনসোলিডেটেড ক্লে, মানে আমরা কিন্তু যে প্রশ্নটা যাচ্ছি সেটা হচ্ছে সয়েল মেকানিক্স এর প্রশ্ন, ঠিক আছে, কনসোলিডেশন থেকে। আমি এরপরেই কালকেই আমি একটা সয়েল মেকানিক্স এর ক্লাস নেব, তখন কিন্তু কনসোলিডেশন থেকে পড়াবো, ঠিক আছে। তো যাই হোক, তার আগেই আমরা কোয়েশ্চেনটা সলভ করে নিই। এ নরমালি কনসোলিডেটেড ক্লে সেটেল 1 centimeter when effective stress was increased
from 100 kilonewton per meter square to 200 kilonewton per meter square, if the effective stress is further increased to 200 kilonewton per meter square to 400 kilonewton per meter square, then the settlement of the same clay. ওকে, আচ্ছা এই প্রশ্নটা পড়ে তুমি বুঝতে পারলে যে কনসোলেশনের একটা অঙ্ক, কনসোলেশনের একটা অঙ্ক যেখানে আমাদেরকে স্ট্রেস কতটা বাড়ছে, এফেক্টিভ স্ট্রেস কতটা বাড়ছে সেটা বলে দিয়েছে, এফেক্টিভ স্ট্রেস কতটা বাড়ছে, ইনিশিয়াল কত ছিল, বাড়ছে কত সেটা বলে দিয়েছে, কতটা কনসোলেশন হচ্ছে সেটাও বলে দিয়েছে। এবার বলেছে কি আরেকটা স্ট্রেস কন্ডিশন দিয়েছে, দিয়ে বার করতে বলেছে। তাহলে এই রিলেটেড আমাদের কাছে কি ফর্মুলা অ্যাভেলেবেল আছে তো একটু মনে করো তো। ইয়েস, নর্মাল কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে, নর্মালি কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে আমাদের এই যে ডেল এইচ অর্থাৎ কতটা কনসোলেশন হবে সেটার পরিমাপ কি হয় আমরা জানি, সিসি বাই 1 প্লাস E0 লগ বেস 10 দিয়ে হচ্ছে তোমার সিগমা ড্যাশ মানে হচ্ছে সিগমা 0 প্লাস সিগমা বৃদ্ধি সিগমা ডেল সিগমা প্লাস হচ্ছে সিগমা 0। মানে কি এটা হচ্ছে কনসোলেশনের পরিমাণ কতটা হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু সিসি বাই 1 প্লাস C0, ঠিক আছে, আর লগ 10 কতটা আগে তোমার স্ট্রেস ছিল প্লাস আগের স্ট্রেস প্লাস কতটা বৃদ্ধি হলো। ওকে, এইটা হচ্ছে আমাদের নরমালি কনসোলিডেশনের ক্ষেত্রে, নরমালি কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার এখানে আমাকে কি বলে দিয়েছে, এখানে আমার বলে দিয়েছে যে নরমালি কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে সেটেলমেন্ট দুটো কন্ডিশনে বলেছে। প্রথম কন্ডিশনে কি বলেছে, বলেছে যে প্রথম কন্ডিশনে হচ্ছে আমার সেটেলমেন্ট হচ্ছে 1 সেন্টিমিটার, তারপর ডেল এইচ হচ্ছে 1 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা 1 সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটারে যেহেতু পরের কোশ্চেন গুলো মিটারে বলেছে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে আইদার মিটারে করে নিতে পারি বা পরের গুলোকে সেন্টিমিটারে করে নিতে পারি। ঠিক আছে, চলো আমরা এটাকে আপাতত মিটারে করে নিই। তাহলে মিটারে যদি করে নিই তাহলে হচ্ছে কত, 1 মিটার মানে কি, মিটার মানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে কত, 0.01 মিটার। ক্লিয়ার? আচ্ছা 0.01 মিটার হলো। এবার বলছে এফেক্টিভ স্ট্রেস কত, 100 কিলোনিউটন থেকে 200 কিলোনিউটন হয়েছে, তাহলে সিসি বাই 1 প্লাস E0। আচ্ছা চলো আমরা যেহেতু আনসার গুলো বোধহয় সেন্টিমিটারে দেওয়া আছে আর এইটাতে, আচ্ছা করি তারপর বুঝে যাবে তোমরা। লগ 10 বলেছে কত, 100 থেকে 200 হয়েছে, তার মানে আগে ছিল 100 আর হয়েছে 200, মানে সিগমা প্লাস ডেল সিগমা হওয়ার পর 200, ডেল সিগমার সাথে আগের সিগমা যুক্ত হওয়ার পর এটা 200 হয়েছে। সো উপরে আমরা একবারই 200 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেহেতু উপরে কিলোমিটার পার মিটার স্কয়ার, নিচে কিলোমিটার পার মিটার স্কয়ার, ইউনিট কেটে গেল, তাহলে ডাইমেনশন লেস হয়ে যাচ্ছে, ফলে এখানে আমরা কিন্তু ডাইরেক্ট সেন্টিমিটার বসিয়ে দিতে পারি। তাহলে আমরা একদম 10 সেন্টিমিটারই বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই মালটা কিন্তু বলেনি, এই মালটার ব্যাপারে কিছু বলেনি, ধরে নিচ্ছে এটাকে x, ঠিক আছে, x log 10 হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে x এর মান কত হয়ে গেল, x এর মান হয়ে গেল হচ্ছে 10 বাই log 10 বেস 2। আচ্ছা কেস নাম্বার 2 এ কি বলেছে, কেস নাম্বার 2 এ সেটেলমেন্ট বার করতে বলেছে, মানে ডেল এইচ বার করতে বলেছে। আর কি এই মানটা সেখানেও বলেনি, সেটা হচ্ছে x, আর হচ্ছে কি বলেছে log 10 এফেক্টিভ স্ট্রেস কত থেকে কত বলেছে, বলেছে 200 কিলোমিটার পার মিটার স্কয়ার থেকে 400 কিলোমিটার পার মিটার স্কয়ারে গেছে, ফলে 400 বাই 200, মানে এটাও সেই আবার কেটে কেটে 2। তাহলে এখানে আমি x এর মান যদি বসিয়ে দিই, দেখো 10 বাই log 10 2, log 10 2, আর হচ্ছে এখানেও log 10 2 কেটে গেল, কোনটা কি লিখলাম, ওই log 10 2 কেটে গেল। তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে শুধু 10, তাহলে ডেল এইচ ইকুয়াল টু 10 সেন্টিমিটারই থাকলো। ডেল এইচ ইকুয়াল টু কি থাকলো, 10 সেন্টিমিটারই থাকলো। অঙ্কটা তোমরা একবার করবে, হতে পারে আমি বোর্ডে করছি তো অনেক সময় দেখতে ফেকতে কোথাও ভুল হতে পারে, বুঝতে পারছো তো, কারণ এটা কনসেন্ট্রেট করে করতে হয়। যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু একটু প্লিজ দেখে নেবে। সরি 10 সেন্টিমিটার নেই, 1 সেন্টিমিটার। আচ্ছা এখানে কি বলেছিল, সরি দেখো কোয়েশ্চেনটাতে আমি এখানে 10 সেন্টিমিটার বসেছি, এখানে 1 সেন্টিমিটারই বলেছে, সরি এটা 1, তাহলে আনসারটা 1ই হবে, এটা 1, সরি প্রথমে 1ই বলেছিল, আমি 10 সেন্টিমিটার বসিয়েছি তাই। ওকে, তাহলে বুঝতে পারছো আনসারটা কি করে বেরোলো। তাহলে একটা জিনিস খেয়াল করলে, যদি সেম ক্লে হয়, যদি এফেক্টিভ স্ট্রেস যত গুণ বাড়ছে তার উপর দাঁড়িয়ে কিন্তু ডেল এইচ ডিপেন্ড করছে।
ঠিক আছে, যদি দ্বিগুণ বাড়ে তাহলে তুমি যতই লোড বাড়াও সেই কিন্তু আমার ডেল এইচ কিন্তু সেই রেশিওতে সেমই থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে ফ্লো নেট ডায়াগ্রাম, দ্য লেন্থ অফ দ্য ফ্লো লাইন ইন দ্য স্কোয়ার ইজ 2 মিটার। লেন্থ অফ দ্য ফ্লো নেট, ঠিক আছে, ফ্লো লাইনের যে লেন্থ সেটা হচ্ছে 2 মিটার, স্কোয়ার গুলো 2 মিটার, যে ছোট ছোট ফ্লো নেট গুলো হয় তার স্কোয়ারের লেন্থ হচ্ছে 2 মিটার। ঠিক আছে, দ্য টোটাল হেড লস ইজ 18 মিটার। টোটাল হেড লস ইজ 18 মিটার and the number of the potential drop is 12. ওকে, এন্ড তাহলে বলেছে কি দ্য ভ্যালু অফ এক্সিট গ্রেডিয়েন্ট। ভেরি ইজি, খুবই ইজি। তোমরা যারা ফ্লো নেট সম্পর্কে একটুখানিও জানো তারা খুব জানো। কেসটা কি? ব্যাপারটা হচ্ছে যে ফ্লো নেট ডায়াগ্রাম ব্যাপারটা কি হয়? ফ্লো নেট ডায়াগ্রাম ব্যাপার হচ্ছে এরকম করে আমরা ফ্লো নেট গুলো ড্র করি। ফ্লো নেট ডায়াগ্রাম হয় এই এক একটা স্কোয়ার বলেছে, ঠিক আছে, এক একটা স্কোয়ারের একটা লেন্থ হচ্ছে 2 মিটার। ওকে, এবার এখানে টোটাল, এখানে কি বলেছে? এখানে কোয়েশ্চেনটাই বলেছে যে টোটাল হেড লস, মানে টোটাল ফ্লো নেট থ্রু দিয়ে আমার যে জল পাস করেছে তাতে টোটাল হেড লস হয়েছে 18 মিটার। টোটাল হেড লস। ওকে, এবং বলছে নাম্বার অফ দ্য পোটেনশিয়াল ড্রপ। পোটেনশিয়াল ড্রপ মানে কি? পার স্কোয়ার গুলো, এই প্রত্যেকটাতে, এই যে এক একটাতে, এক একটা ড্রপে, হ্যাঁ, এক একটা ড্রপে কতটা করে, প্রত্যেকটা কি দেখো, প্রত্যেকটা ড্রপে আমাদের হেড লস হচ্ছে, প্রত্যেকটা স্কোয়ারে একটা করে হেড লস হচ্ছে, এইটাকে এক একটাকে বলছে পোটেনশিয়াল ড্রপ। ওকে, তাহলে কতগুলো পোটেনশিয়াল ড্রপ আছে? সেখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 12টা, মানে এরকম 12টা তোমার এই যে নাম্বার অফ এই ড্রপ গুলো আছে, 12টা আছে। ঠিক আছে, তাহলে 12টা হচ্ছে টোটাল পোটেনশিয়াল ড্রপ। ওকে, তাহলে ভ্যালু অফ এক্সিট গ্রেডিয়েন্ট। তো এক্সিট গ্রেডিয়েন্ট আমরা কি জানি? এক্সিট গ্রেডিয়েন্ট যদি ই দিয়ে লিখি, গ্রেডিয়েন্ট মানে কি? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা পড়েছি। এক্সিট গ্রেডিয়েন্ট ইজ হাইড্রোলিক গ্রেডিয়েন্টেরই একটা স্পেসিফিক কেস। হাইড্রোলিক গ্রেডিয়েন্টেরই স্পেসিফিক। আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে আমরা বার করেছি, কি পড়েছিলাম? হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে আমরা আই দিয়ে লিখেছিলাম, কি সেটা? এইচ বাই এল, মানে হেড বাই তার মধ্যে লেন্থ। তাহলে এখানে আমার একটা ছোট্ট লেন্থ বলে দিয়েছে 2 মিটার। আচ্ছা, তাহলে টোটাল হেড লস কত? 18 মিটার হচ্ছে টোটাল হেড। আর প্রত্যেকটা 12টা ইয়ে, তাহলে এই ছোট্ট কেসটার মধ্যে হেড লস কত হয়েছে? ছোট্ট কেসটার মধ্যে হেড লস এইচ হয়েছে 18 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তাহলে 18 ডিভাইডেড বাই 12 যদি আমরা এটাকে 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 6 18, 2 দিয়ে কাটলে 2 2 4, 3 2 6, 3 এর 2 মানে হচ্ছে 1.5। আর লেন্থ কত? 2 মিটার। বুঝতে পারছি তো? আমরা এই ছোট্ট একটা ফ্লো নেটের মধ্যে, ছোট্ট একটা ড্রপের মধ্যে, ছোট্ট একটা স্কোয়ারের মধ্যে আমরা জিনিসটাকে বার করতে চাইছি, এক্সিট গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে এটার মধ্যে কি হেড লস হচ্ছে কত? 1.5, আর লেন্থ কত? তাহলে আমাদের এক্সিট গ্রেডিয়েন্ট কি যদি লিখি তাহলে হচ্ছে 1.5, আর লেন্থ হচ্ছে 2 মিটার। তাহলে এটা কত হচ্ছে? 3 এর 2 ইন্টু 2 মানে হচ্ছে 3 এর 4, মানে হচ্ছে 0.75। অপশন আছে 0.75। ইয়েস, অপশন বি। অপশন বি হচ্ছে 0.75 ফ্লো নেট ডায়াগ্রামে। তাহলে আমাদের কোয়েশ্চেন নম্বর 7 এর আনসার হলো 0.75। বোঝা গেছে পুরো ব্যাপারটা কিভাবে আমরা সলভ করলাম? ওকে, সো আমরা এবার পরের কোয়েশ্চেন যাব। দেখো, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি। ঠিক আছে, এবং পড়িয়েছি বলেই তোমাদেরকে হয়তো এত ইজিলি বোঝাতে পারছি। ঠিক আছে, আমি জানি যে তোমরা বুঝে গেছো, আমি বারবার করে পড়িয়েছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি। ওকে, এবার নেক্সট যে কোয়েশ্চেন আছে, যে বলছে কি যে মিনিমাম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য পাইলস অফ এ পাইল গ্রুপ ইন এ ক্লে শুড বি ইকুয়াল টু দ্য। এটা খুবই মনে রাখার কোয়েশ্চেন। যারা ফাউন্ডেশন নিয়ে পড়েছো জানো এটা মানে বারবার করে পড়তে হয়। এন্ড দ্য আনসার ইজ 3D। ঠিক আছে, 3D হয়। মিনিমাম পাইল টু পাইল সেন্টার ডিস্টেন্স কে 3D করা হয়। ঠিক আছে, সো আনসার কিছু অপশন কিছু আছে। হ্যাঁ, 3 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য পাইল। সো অপশন উইল বি সি। তাহলে সি হচ্ছে আনসার। ওকে, তাহলে এটা জাস্ট মনে রাখার কোয়েশ্চেন, এখানে বোঝার কিছু নেই। এটা একটা স্ট্যান্ডার্ড, একটা ফাউন্ডেশন পড়তে গেলে আমরা পাবো এই জায়গাটা, তখন আমি তোমাদেরকে পড়িয়েও দেবো। ঠিক আছে, তো 3D হচ্ছে তোমার হচ্ছে সি হচ্ছে আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটা রেক্ট্যাঙ্গুলার বিম ইজ টু বি কাট ফ্রম এ সার্কুলার লগ অফ উড অফ ডায়ামিটার d and the depth of the strongest section is, yes, এইটা এবার একটা কিন্তু ভারী কোয়েশ্চেন।
এটা কিন্তু একটু বুঝবার জিনিস আছে, একটু জানবার জিনিস আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু এতক্ষণ ধরে যে কোয়েশ্চেনগুলো পড়ে এলাম অতটা ইজি নয়, ঠিক আছে? এটা একটু বুঝবার কোয়েশ্চেন আছে, স্ট্রাকচার থেকে বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে বলা যেতে পারে কোয়েশ্চেনটা। কি বলছে কোয়েশ্চেনটা? বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার বিম ইজ টু বি কাট, মানে কাটতে হবে কি থেকে না একটা সার্কুলার লক থেকে, কাঠের একটা সার্কুলার লক থেকে আমাকে একটা রেক্ট্যাঙ্গুলার বিম বানাতে হবে, যেই সার্কুলার লকটার ডায়ামিটার হচ্ছে ডি। তাহলে সেই যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বিম কাটবো, এরকম একটা সাইজের বিম কাটবো যেখানে কি হবে, যে সেই সেকশনটা স্ট্রংগেস্ট সেকশন হবে। ওকে, নাও জিনিসটা কি একটু বোঝার জিনিস আছে, আমি একটু বোঝাই জিনিসটা। এই একটা আমার সার্কুলার লক আছে, সার্কুলার লগের ডায়ামিটার হচ্ছে ডি, সেখান থেকে আমি একটা সার্কুলার লগের ডায়ামিটার হচ্ছে ডি, সেখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বিম কাটবো। ধরে নাও এরকম একটা বিম কাটবো, যার ধরে নাও বিট ধরলাম আমি বি, আর যার হাইট ধরলাম ধরে নাও এইচ, ঠিক আছে? তাহলে দেখো এটা কি ডি, ডায়ামিটার, কর্ণটা ডায়ামিটারই পড়ে যাবে। তাহলে বলছে যে এই সেকশনটাকে এমন ভাবে কাটতে হবে যাতে কিনা আমার এর স্ট্রংগেস্ট সেকশন হয়। স্ট্রংগেস্ট সেকশন মানে কি? স্ট্রংগেস্ট সেকশন মানে হচ্ছে আমরা যদি শুধু মুভমেন্ট ধরে নিই, ঠিক আছে, ধরে নিচ্ছি একটা সেকশনের যত বেশি মুভমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কেন কি আমরা জানি যে আমাদের যে সাধারণত স্ট্রাকচার গুলো পড়ি আমাদের সিলেবাস অনুযায়ী মোমেন্টের জন্য ডিজাইন করি এবং শিয়ার ফোর্সের জন্য ডিজাইন করি, ঠিক আছে? তাই তো করি। তো আমরা ধরে নিই যে একটা সেকশনের সবচেয়ে বেশি ক্ষমতা যতটা তার মুভমেন্ট ক্যাপাসিটি, যতটা সে মুভমেন্ট নিতে পারে। মুভমেন্ট মানে কি? মুচড়ে দেওয়া মুভমেন্ট, ওই এইভাবে মুচকানো না, সেটা টর্শন, এইভাবে মুচকে দেওয়া, সোজাসুজি মুচকে দেওয়া। ধরো এই জিনিসটা এরকম করে আমি ধরে রেখেছি, তুমি এইভাবে এটাকে টানছো, তাহলে এই যে এটা বেন্ড হবে, এই যে মচকাচ্ছ, এইটাকে বলা হয় মুভমেন্ট। ক্লিয়ার? তো এই মুভমেন্ট ক্যারিং ক্যাপাসিটি এই সেকশনের সবচেয়ে বেশি হতে হবে, তাহলে এটা স্ট্রংগেস্ট সেকশন হবে। আচ্ছা, একটা সেকশনের মুভমেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত আমরা জানি যে m/i = f/y, এটা আমরা পড়েছি। এখানে m = কি? i/y ইনটু f, এটাই হচ্ছে মুভমেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য সেকশন, ঠিক আছে? এবার এটা হচ্ছে স্ট্রেস কতটা আসছে। আর তাহলে এই i/y কোন সেকশনে যত বেশি হবে তার m তত বেশি হবে, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি তত বেশি হবে। এই i/y যত বেশি হবে এটা তত বেশি হবে। তাহলে এই মান যদি কারো ম্যাক্সিমাম হয় তাহলে তার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি ম্যাক্সিমাম হবে। আর এই i/y কে কি বলে গো? এই i/y কে আমরা বলি কি? এই i/y কে কি বলি আমরা? z বলি না, সেকশন মডিউলাস। আমরা বলি কি? সেকশন মডিউলাস। ক্লিয়ার? সেকশনাল মডিউলাস আমরা বলি জেড কে। তাহলে জেড এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে তার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে। ওকে, এবার চলে যাই আসি আমাদের অঙ্কে। আমাদের এখানে কি বলেছে? তার মানে আমাদের এখান থেকে বলেছে যে এরকম একটা আমাকে সার্কুলার উডেন লক থেকে আমাকে কাটতে হবে, দিয়ে যে পাবো যে সেকশনটা তার এমন একটা সেকশন নিতে হবে যার সেকশনের মডিউলাস জেড সবচেয়ে বেশি হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমরা এখানে দেখো তো এই যদি সেকশন হয়, ধরেন এটা আমরা সেই ম্যাক্সিমাম সেকশনটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এই যে সেকশন হয় তাহলে এই সেকশনের সেকশনাল মডিউলাস জেড ইকুয়াল টু কি হয়? i/y, আমরা বললাম এখনই i/y। তাহলে i কত যদি আমি এই বরাবর করি, কারণ কি এইটা ডি বেশি, ঠিক আছে? মানে এই এক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর যদি এটা আমি xx অ্যাক্সিস ধরি, তাহলে এই xx অ্যাক্সিস বরাবর যদি আমি মোমেন্ট অফ ইনার্সি বা সেকশনাল মডিউলাস বার করি তাহলে তার মান বেশি হবে, ফলে তার স্ট্রেংথ বেশি হবে। সো আমরা এই অ্যাক্সিস বরাবরই বার করছি। তাহলে কি? সেটা হচ্ছে b/12 b/d3 মানে এখানে b, এটা হচ্ছে h3, b/h3/12 ডিভাইডেড বাই y মানে কি? নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম এক্সট্রিম ফাইবারের ডেপথ, তার মানে h/2। তাহলে এটা কি হয়ে যাবে? bh²/6, bh²/6। তাহলে bh²/6 হচ্ছে এই সেকশনের সেকশনাল মডিউলাস।
ক্লিয়ার? BH স্কয়ার 6 মানে হচ্ছে সেকশনাল মডুলাস। নাও আমাদেরকে কি বলেছে যে এইটাকে বার করতে হবে। এবারে বি এর মধ্যে এইচটা তো আমরা এইচ ধরে নিয়েছি যে এইচ হাইট হলে আমাদের ব্যাপারটা হবে। এবারে আমি বি কে ডি এর টার্মে লিখতে হবে না? বি কে যদি আমি ডি এর টার্মে লিখি এবং এই সেকশনাল মডুলাসের যদি আমি ডিরাইভেটিভ করি উইথ রেসপেক্ট টু এইচ, কেন কি আমরা জানি কোন জিনিসের যদি ডিরাইভেটিভ করি এবং সেই তার মানকে যদি আমরা জিরো করি, ঠিক আছে, তাহলে জিরো করলে সেই মানটির আইদার ম্যাক্সিমাম বা মিনিমাম মান হয়। তাহলে আমরা ওখান থেকে যে মানটা পাবো সেটাকে আমরা ধরে নিতে পারি ম্যাক্সিমাম মান। সো আমরা চলো এটাকে বিটাকে প্রথমে আমরা ইয়ে টার্মে লিখে নিই। তাহলে আমরা পাচ্ছি, ও সরি আমি সাইডে ছবি দেখে নিচ্ছি। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বি। তাহলে বি কে যদি আমি লিখি কি, বি কে আমি লিখতে পারবো কি রুট ওভার বি স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস, এটা যদি ভূমি ধরি তাহলে তাহলে বি কে আমি এই টার্মে লিখতে পারি। তাহলে জে ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কি, বি কে লিখতে পারি হচ্ছে রুট ওভার বি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, ঠিক আছে, ইনটু বাইরে এইচ স্কয়ার ডিভাইডেড বাই 6। এবার আমি ডি জেড কে ডি এইচ এর রেসপেক্টে আমি ডিরাইভেটিভ করে দেবো, যে সেটা যে জিরো হয়ে যাবে সেই মানটাকে থেকে আমি এইচ এর মানটাকে বসিয়ে নেবো। সো এই দিক থেকে আমি 6 দিয়ে গুণ করে আমি জিরো করে দিচ্ছি। তো চলো আমি এটা ডিরাইভেটিভ করে নিই। তাহলে ডিরাইভেটিভ করলে কি হবে, দুটো পার্ট আছে, দুটো পার্টের ডিরাইভেটিভ হবে। একটা হচ্ছে 2h ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। আর পরের ডিরাইভেটিভটা কি হবে, মাইনাস এইটা বেরিয়ে আসবে, এইটুকুটা ডিরাইভেটিভ হবে। তাহলে তো মাইনাস 2h বাইরে বেরিয়ে আসবে, তো মাইনাস 2h ইন্টু কি হবে, ইন্টু হবে এইটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার, যদি আমি করি তাহলে কি এইটাকে এইভাবে লেখা যায়, তো এটা টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ বাইরে বেরিয়ে এলো, 1/2 বাইরে বেরিয়ে এলো, ইন্টু কি হবে 1/2 মাইনাস 1, তাহলে মাইনাস হাফ, ফলে মানটা নিচে চলে আসবে, তাহলে হবে হচ্ছে তোমার রুট ওভার ডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। তাহলে হচ্ছে 2h ইন্টু হচ্ছে এটা ঢুকলো, আর আগের থেকে আমার এখানে কত আছে, একটা অলরেডি এইচ স্কয়ার আছে, সো দ্যাট উইল বি এইচ স্কয়ার। এবার চলো এটাকে আমরা যদি ফ্রেজ করে লিখি, এটাকে যদি আমরা এদিকে করে নিয়ে এসে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2h আর ইন্টু এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার ডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, ক্লিয়ার। আর এই পাশে হচ্ছে 2h রুট ওভার ডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, এইটা আসছে, ক্লিয়ার। আচ্ছা এবার কি দেখো, এইচ আর একটা এইচ আমি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এদিকে দাঁড়ালো আমার 2h স্কয়ার, আর এদিকে কি দাঁড়াচ্ছে, এই আর একটা 2 কেটে গেল, সরি 2h স্কয়ার, শুধু এইচ স্কয়ার, এইচ স্কয়ার থাকলো আর 2 কেটে দিলাম, তাহলে এটা কেন গুণ হয়ে গেল, তাহলে 2 ইন্টু ডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, ক্লিয়ার। তাহলে এদিকে 2d, এদিকে 2h স্কয়ার এদিকে চলে এলে কি হবে 3h স্কয়ার, আর এখানে হচ্ছে 2d স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি h টাকে বার করছি, তাহলে h ইকুয়াল টু কি হবে, h স্কয়ার ইকুয়াল টু কি হবে 2/3 ইনটু d স্কয়ার, অতএব h ইকুয়াল টু কি হবে রুট ওভার 2/3 ইনটু d। দেখো তো অপশন এরকম কিছু আছে নাকি, ইয়েস, অপশন ডি ইজ দেয়ার, d into root over 2/3, অপশন ডি ইজ দেয়ার, d into root over 2/3, যেটা আমাদের বেরিয়ে গেছে root over 2/3 into d। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো, ব্যাপারটা কি করলাম আমরা, আমি আরেকবার রিভিশন করে দিই, তাহলে ব্যাপারটা আরো তোমরা ইজি হয়ে যাবে। যে আমাদেরকে একটা লক, সার্কুলার লক থেকে একটা রেক্ট্যাঙ্গুলার বিম বানাতে হবে। তাহলে বিম যদি আমি বানাতে যাই তাহলে কি হবে, বিমটার যাতে ম্যাক্সিমাম স্ট্রেংথ আসে, ম্যাক্সিমাম স্ট্রেংথ আসা মানে কি, এই যে বিম হবে সেই বিমের জেড কে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে বিমের অ্যাকচুয়ালি জেড কত আমরা জানি, যে এই বিমের জেড যদি আমরা এটাকে এইচ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে দাঁড়াবে হচ্ছে বি এইচ স্কয়ার বাই 6। তাহলে বি কে আমরা ডি এর টার্মে করে নিলাম, ঠিক আছে, বি কে ডি এর টার্মে করে নিলে বি কে বসে গেল রুট ওভার ডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার দিয়ে যে পুরো জিনিসটা এলো, ঠিক আছে, ডি স্কয়ার মাইনাস এইচ রুট ওভার ডি স্কয়ার এইচ স্কয়ার ইনটু এইচ স্কয়ার বাই 6, এটা ডিরাইভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু এইচ।
এই ডিরাইভেটিভটা তোমরা নিজেরা ঘরের মধ্যে বসে করে নিতে পারবে, এমন কিছু ডিরাইভেটিভ না। দুটো বার ডিরাইভেটিভ করবে, করে এইচ এর সঙ্গে ডি এর যে রিলেশন আসবে সেটাই তোমার আনসার। যারা ডিরাইভেটিভ করতে পারো না বা ডিরাইভেটিভ করতে ভয় পাও, হ্যাঁ সাধারণত যারা তাদের ক্ষেত্রে এটা একটু মনে হবে যে মুশকিল, বাট তাছাড়া কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নেই, ভেরি ইজি, জাস্ট একটু করতে হবে। ওকে, এই ধরনের 2-4টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। ওকে, যেটা হয়তো তোমার মনে হবে যে ওই মুহূর্তে মাথায় পরীক্ষার হলে বসে মাথায় না আসছে না, এরকম হতেই পারে। সো এটা নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই, খুবই ইজি। একটু কনসেপ্ট যদি তোমার বোঝায়, যখন আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়বো, হ্যাঁ যদি আমরা যখন এরপরে আমি সয়েল বা কোনো একটা শেষ হলে স্ট্রেংথ অফ মেটেরিয়াল আগে শুরু করবো অ্যান্ড স্ট্রাকচার, তখন আমরা এটা পড়বো। ওকে, আচ্ছা চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেনই মনে হচ্ছে। বলছে যে চেজিস ফর্মুলা আমরা জানি ডিসচার্জ বার করার, যেটা আমরা ইরিগেশনে করেছি, সেটা কি হচ্ছে চেজিস ফর্মুলা হচ্ছে ডিসচার্জ থ্রু অ্যান ওপেন চ্যানেল। ঠিক আছে, ইরিগেশন তো আমরা ওপেন চ্যানেল দিয়েই করি, ইরিগেশন তো আর পাইপ দিয়ে সাধারণ করা হয়, বাট ক্যানেল যে ইরিগেশন হয়, তো ক্যানেল ফ্লো ইজ এ ওপেন চ্যানেল ফ্লো। ঠিক আছে, তো সেখানে কি বলে ডিসচার্জ বার করা যায় ফর্মুলা কি ইকুয়াল টু এসি রুট ওভার এম আই, ওয়্যার এম ইজ দা, এম কি সেটা তোমরা জানো। এটা আমাকে বলতে হবে কি হাইড্রোলিক মিন ডেপথ, এটা জানো যারা পড়েছো, এটা খুব ইজি কোয়েশ্চেন, এটা ওই ডেরাইভেশনারি কোয়েশ্চেন, সো ইট উইল বি হাইড্রোলিক মিন ডেপথ, অপশন উইল বি সি। ঠিক আছে, তো এটা আপাতত 10টা কোয়েশ্চেনই থাক, আমরা যেহেতু ডিটেলে পড়ছি, আমরা নেক্সট দিন আবার নেক্সট 10টা কোয়েশ্চেনকে ধরবো। ঠিক আছে, অনেকটা টাইম হয়ে গেল আর কি একটা ইয়েতে। আসলে আমি যেটা তোমাকে বারবার করে বলবার চেষ্টা করবো যে প্রত্যেকটা কোয়েশ্চেনকে ডিপে গিয়ে বুঝে আনসার করতে হবে। ডিপে ঢোকো, একটা কোয়েশ্চেন যখন আনসার করবে তখন সেই কোয়েশ্চেন রিলেটেড সবকিছু পড়ে নাও, তাহলে কি হবে তোমার পুরো রিভিশনও হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেনের আনসারটা হয়ে গেল। এবং বুঝে আনসার করা মানে কিভাবে করা, তার প্রসিডিওর তুমি আজকের ক্লাস থেকে বুঝে গেলে। এবার তুমি নিজেও করতে পারবে, বা নিজে যখন চ্যাপ্টারগুলোর এমসিকিউ প্রিপারেশন নিবে এইভাবে করে করবে। ঠিক আছে, তো আজকের এপিসোডটা এটুকুই, বা আজকের ভিডিওটা এটুকুই। আমরা নেক্সট আবার বাকি কোয়েশ্চেনগুলোকে নিয়ে আবার আমরা এই স্যালারি বাকি কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করবো সামনের দিনে। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সবাইকে অনুরোধ করছি আর কি বলে লাইক করো, ভিডিওগুলোকে শেয়ার করো। ঠিক আছে, তোমাদের ভালোবাসা পেলেই বা তোমাদের ভালো লাগা পেলেই বা তোমাদের যদি কিছু উপকার হয়, তাহলে সেটা আমার সার্থকতা হবে এই ক্লাসগুলো করবার। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।